নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্তের লেখা এই প্রবন্ধটি পাঠ করব। এই প্রবন্ধটি পাঠ করার সময় প্রবন্ধটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং প্রবন্ধটির উৎস, বিষয়বস্তু বা সারসংক্ষেপ সেই বিষয়েও আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়েও আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। শ্রীপান্তের জন্ম 1932 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 2004 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছিল ময়মনসিংহে। তার প্রকৃত নাম ছিল নিখিল সরকার। শ্রীপান্ত তার ছদ্মনাম। তিনি তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য বইগুলি হলো আজব নগরী, শ্রীপান্তের কলকাতা, যখন ছাপাখানায় এলো, মহন্ত এলোকেশী সংবাদ, কেয়াবাত মে, বটতলা, কলকাতা প্রভৃতি। এবার আমরা শ্রীপান্তের লেখা এই হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটির উৎস সম্পর্কে জানব। এই প্রবন্ধটি কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই রচনা থেকে গৃহীত হয়েছে। এবার আমরা এই প্রবন্ধের বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্পর্কে একটু জানি। প্রবন্ধটির নাম হারিয়ে যাওয়া কালি কলম, লেখক শ্রীপান্ত। শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের নামের মধ্যেই আমরা আভাস পাই হারিয়ে যাওয়া কালি ও কলমের জন্মের ইতিহাস, অর্থাৎ কালি কলমের বিবর্তনের ইতিহাস। আধুনিক যুগে কম্পিউটারের প্রভাবে মানুষ কলম দিয়ে লেখার রীতি প্রায় হারিয়ে যেতে বসেছে। এইরকম একটি ঘটনা নিয়ে লেখক এই প্রবন্ধটি লিখেছেন। লেখক শ্রীপান্ত একটি সংবাদপত্রের অফিসে কাজ করেন। সেখানে সবাই লেখক। কেউ বলে সেটা লেখালেখির অফিস, কেউ লেখকের কারখানাও বলে থাকেন। কিন্তু শ্রীপান্ত ছাড়া সকলেই সেখানে কম্পিউটারের মাধ্যমে লেখেন। লেখক শুধু কলম দিয়ে লেখেন। লেখক কলম দিয়ে যা লেখেন তার সহকর্মীরা ভালোবেসে উনার লেখাকেও ছাপার জন্য কম্পিউটারে লিখে দেন। কোনো কারণে লেখক যদি কলম নিয়ে যেতে ভুলে যান তাহলেই বিপদ। কারো কাছে কলম চেয়ে পেতেন না। যদি বা কারো কাছে কলম পেতেন সেই কলমে লিখে কোনো সুখ ছিল না। এরপর লেখক বাল্যকালে কিভাবে কলম তৈরি করতেন সে কথা শুনিয়েছেন। ছোটবেলায় গ্রামে থাকাকালীন বাঁশের কঞ্চি কেটে কলম বানাতেন। কালি যাতে একেবারে অনেকটা না ছড়িয়ে ধীরে ধীরে চুইয়ে পড়ে সেজন্য কলমের মুখটা চিরে দিতেন। শৈশবে লেখকরা কলা পাতা কেটে কাগজের মতো সাইজ করে তাতে লিখতেন। হোম ট্যাক্স করতেন। হোম ট্যাক্সগুলো মাস্টারমশাইয়ের দেখা হয়ে গেলে ওগুলো পুকুরে ফেলে দিতেন যাতে গরু না খেয়ে ফেলে। বাইরে ফেললে গরু খেয়ে নিলে নাকি অমঙ্গল হয়, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। কলম তৈরির পাশাপাশি কালিও তৈরি করতেন। এইসব নিয়েই তার এই গল্প। তারপর আবার সমসাময়িক জীবনে ফিরে গেছেন। তিনি আমাদের জানাচ্ছেন এখনকার স্কুলের ছেলে মেয়েদের কাছে নানা রকমের কলম থাকে। খাগের কলম শুধু সরস্বতী পুজোর সময় দেখা যায়। দোয়াতে কালির বদলে থাকে দুধ। পালকের কলম বা হুইল দেখতে পাওয়া যায় প্রাচীন তৈলচিত্রে, ফটোগ্রাফি। কলমের ইতিহাস বলতে বলতে নানা প্রসঙ্গে বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে বিদেশি ব্যক্তিরা হলেন যীশু খ্রিস্ট, জুলিয়াস সিজার, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স এবং উইলিয়াম কেরি, লুইস এডসন, ওয়াটারম্যান, শেক্সপিয়ার, দান্তে ও মিল্টন। ভারতীয় ব্যক্তিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শুভ ঠাকুর, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস, অন্নদাশঙ্কর রায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায় এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আজ বিজ্ঞানের যুগে কম্পিউটারের দৌলতে পালকের কলম, দোয়াত কলম, বাঁশের কলম হারিয়ে গেছে। একসময় কলকাতা চৌরঙ্গি এলাকায় ফেরিওয়ালাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ ছিল কলম বিক্রেতা। যে কলম একসময় মানুষকে বিশিষ্ট করে তুলত সে কলম এখন সবার হাতে। এবার আমরা মূল গল্পে আসি। কথায় বলে কালি কলম মন লেখে 3 জন, কিন্তু কলম কোথায়? অর্থাৎ একটা প্রবাদ প্রবচন আছে যে কালি কলম মন এই 3 নিয়েই লেখা হয়, এই 3 জনেই লেখে। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। অর্থাৎ লেখক বলছেন যে আমি যেখানে কাজ করি এটা লেখালেখির অফিস, সেখানে আমি ছাড়া কারো হাতে কোনো কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে
টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, অর্থাৎ সবাই কম্পিউটার ব্যবহার করে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, অর্থাৎ সেই কিবোর্ডে প্রত্যেকটি বোতামে একটা করে লেখা থাকে ওয়ার্ড, সেইগুলোকে বলছেন যে একটা করে অক্ষর ছাপা রয়েছে, একটা হরফ ছাপা রয়েছে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ লেখকরা অনবরত সেই কিবোর্ড দিকে তাকিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে তারা স্ক্রিনের দিকে, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়, অর্থাৎ যা কিবোর্ড দিয়ে লিখেছেন তা পর্দায় ফুটে উঠেছে, মানে স্ক্রিনে ফুটে উঠেছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন, অর্থাৎ লেখক যা লেখেন তার সহকর্মীরা তাকে ভালোবেসে তার লেখার জন্য ওইখানে কম্পিউটার সব ছাপিয়ে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো, ভোঁতা, মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ লেখক লিখতে খুব ভালোবাসেন, লেখকের লেখার জন্য পেনটাও খুব মজবুত, খুব ভালো থাকে, কিন্তু বাকি যার কাছে কলম পান, লেখক সহকর্মীদের কাছে, তার কলমে তার আবার লেখকের আবার পছন্দ হয় না। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস, অর্থাৎ যাকে বলা হয় রাইটার্স বিল্ডিং আর কি, সেই লেখালেখির অফিসকে বলা হয় রাইটার্স বিল্ডিং। লেখকের কারখানা, অর্থাৎ সেখানে সবসময় তো লেখা হয়, তাই তাকে বলা হয় লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। যে লেখে তাকে বলা হয় মুন্সি, যে কালি নেই কলম নেই নাকি আমি মুন্সি, এটা একটা প্রবাদ প্রবচন। কালগুনে বুঝিবা আজ আমারও তাই, বলছেন যে কালক্রমে অর্থাৎ সময়ের চক্রে ঘুরে আমারও অবস্থা তাই হয়েছে। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, মুশকিল হতো কলমের মুখটা ছিঁড়ে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। বলছেন যে যখন তারা বাঁশের কলমে লিখতেন তখন কি করতেন, যে কলমের মুখটা হালকা করে চিরে দিতেন, যে লেখা শুধু সরু হলে চলবে না, যাতে কালিটা একসঙ্গে না পড়ে যায়, চুইয়ে চুইয়ে পড়ে, তার জন্য মুখটা চিরে দেওয়া হতো। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? কালি তো পড়বে, কিন্তু কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ লেখকরা যে সময় লিখতেন সেই সময় তারা কলা পাতাতে লিখতেন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডেল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাইয়ের দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমাদের কি হয় যে ঠিক হলে পেন দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়, কিন্তু না, তাদের সময় লেখা ঠিক হলে বা লেখার যদি স্যারের পছন্দ হয়ে থাকে মাস্টারমশাই, তখন তারা কি করতেন, এক ফালি ছিঁড়ে তা ফেরত দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, সে যে যেটা ফেরত দিতেন স্কুলে, সেটা কি করতেন, ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন। যদি বাইরে ফেলা হয় তাহলে যদি গরু খেয়ে ফেলে তাহলে তা খুব অমঙ্গলের। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, যাদের পড়াশোনা নেই তাদেরকে বলা হয় ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানোই নাকি পাপ। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন, অর্থাৎ সেই সময় লেখকদের সময় কালি বাড়িতেই নিজেরাই তৈরি করতেন, তাতে সাহায্য করতেন বাড়ির মেয়ে বউরা। প্রাচীনেরা বলতেন, অর্থাৎ যারা পাশ্চাত্য দেশ থেকে এসছেন তারা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। অর্থাৎ ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, মানে ভালো কালি তৈরি করতে গেলে কি কি লাগতো, তিল লাগতো, ত্রিফলা লাগতো, শিমুল গাছের ছাল লাগতো, ছাগল দুগ্ধে অর্থাৎ ছাগলের দুধ লাগতো, আর সেগুলোকে কি করতো, লৌহ পাত্রে লোহায় ঘষতে হতো, একটা লোহার পাত্র নিয়ে লোহা দিয়ে ঘষতে হতো। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মানে যদি পাতাও ছিঁড়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই লেখাটা কখনোই উঠবে না, এতে ভালো কালি তৈরি হবে। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি।
এত কিছু লেখকরা পেতেন না, তারা সহজভাবে কালি তৈরি করতেন। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রেখে জলে তা গুলে নিতে হতো। অর্থাৎ লেখকরা কি করতেন, লেখার পর কড়াইয়ের নিচে যে কালিটা জমতো তা লাউ পাতা দিয়ে তুলে নিয়ে তা দিয়ে জল গুলে একটা কালি তৈরি করতেন। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘষতো। হরতকি হচ্ছে এক ধরনের ফল বিশেষ, তাই ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে কুড়িয়ে তা বেটে ওতে মেশাতো, অর্থাৎ ভালো কালি তাতে তৈরি হয় তার ব্যবস্থা করতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছেঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, এইভাবে তখন কালি প্রস্তুত হতো সহজভাবে, এটাকে বলছেন। দোয়াত মানে মাটির দোয়াত। সেই সময় দোয়াত ছিল কি, মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই ছিল তাদের পড়াশোনার ব্যবস্থা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, মানে লেখকদের প্রথম লেখালেখি এই দিয়ে শুরু হয়েছিল। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি, মানে শৈশবে আমরা যা পেয়েছি তা যখন পরবর্তীকালে হারাতে হয় তা তো একটু মন খারাপ করে বটেই। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন মুসরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। অর্থাৎ মিশরের নীল নদ, মানে নীল চাষ প্রচুর হতো, তাই বলছেন তিনি যদি মিশরের দেশের লোক হতেন তাহলে তিনি নিশ্চয়ই একটা নলখাগড়া দিয়ে সে নীল কালি দিয়ে নীল নদের তীর থেকে কালি নিয়ে এসে বেশ লিখতে পারতেন। হয়তো সুচালু করে কলম বানাতেন, হয়তো সরু করে কলম বানাতেন। হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সে আমার কলম। তিনি নিজে নিজে কল্পনা করছেন যে কিভাবে কিভাবে তিনি লিখতে পারতেন যদি তিনি মিশরে জন্মাতেন। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি নিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। সিজার মানে ওই যে জুলিয়াস সিজার যে কলমটি নিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই ব্রোঞ্জের শলাকা, ব্রোঞ্জ দিয়ে তৈরি একটা কলম ছিল। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। অর্থাৎ জুলিয়াস সিজার যে কলমটি দিয়ে কাসকা সম্পর্কে লিখেছিলেন তাতে কাসকার বিরুদ্ধে কিছু কথা ছিল, তাই বলছেন যে একটা কলম খুনিও হতে পারে। চীনারাও অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে। চীনারা কিন্তু বরাবরই তুলিতে লিখে আসতো। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন অর্থাৎ কালি, শলাকা অর্থাৎ লোহার অংশ বিশেষ আর কি, পাখির পালক দিয়ে তৈরি এমন জিনিস ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, যেমনই হোক না কেন, সেটা তো একটা শলাকা ছিল বটে। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। অর্থাৎ লেখক বলছেন যে তাদের ছোটবেলায় তো তারা কলম পেতেন না, কত না কষ্ট করতেন, কিন্তু এখন যারা পড়তে যায় স্কুলে তাদের ব্যাগে অনেক ধরনের কলম পাওয়া যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, অর্থাৎ নলখাগড়ার কলম যেটা, সেটা পাওয়া যায় যে সরস্বতী পূজার সময়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, কাঁচের দোয়াতে কালি থাকতো, এখন দুধ থাকে। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, অর্থাৎ ওই যে নলখাগড়ার তৈরি কলম বা পাখির পালক দিয়ে তৈরি কলম, তা পাওয়া যায়। পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। ওই যে পালকের যে কলমটা, তার ইংরেজি নাম ছিল কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। এখন যদি কেউ পালকের কলম দেখতে যায় তাহলে তাকে ফটোতেই দেখতে হবে, তাছাড়া অরিজিনাল দেখার কোনো উপায় নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি
ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, অর্থাৎ পেন্সিল কেটে সিজ বের করানো হয় যে শার্পনার দিয়ে, সেরকমই দেখতে ছিল। তাতেও রয়েছে ধারালো ব্লেড। পেন্সিল শার্পনারে যেমন ব্লেড থাকে, তাতেও ধারালো ব্লেড ছিল। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র, মানে তাতে কেউ ব্যবহার করে না, শুধু সাজানোর জন্যই আছে। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বলপেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতা চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি করা। একজন বিদেশি লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গীর মধ্যে, মানে 4 মাথার একটা পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা, অর্থাৎ যারা রাস্তায় বিক্রি করেন তাদেরকে ফেরিওয়ালা বলে। তারা কি বিক্রি করছে? প্রত্যেক 3 জনের মধ্যে একজন কলম বিক্রি করছে। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। সস্তা চূড়ান্ত, অর্থাৎ এখন কলম হয়ে গেছে খুবই সস্তা। ফলে প্রত্যেকের পকেটে কলম। কিন্তু শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ আগে কি হতো, পণ্ডিত মশাইরা যারা শিক্ষা দিতেন তারা কি করতেন, কানে কলম গুঁজে রাখতেন, আর সেই কলম কানে গুঁজে রেখে দুনিয়া শুদ্ধ খুঁজে বেড়াতেন কলম কোথায় কলম কোথায় বলে। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, যে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। অর্থাৎ আজকাল দেখা যায় যে সবাই তো পকেটে কলম নিয়ে ঘোরেন, তো ভিড়ের ট্রামে বাসে উঠলে কোনো মহিলার চুলের মধ্যে হয়তো সেই কলমটা গুঁজে গেছে, তখন সেই মহিলা নামার সময় চিৎকার করে বলেন, ও দিদি আপনার চুলের মধ্যে কলম চলে গেছে। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, এটা হলো কি কলমের বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। অর্থাৎ যারা কায়স্থ তাদেরকে কলমে চেনা যেত, আর গোঁফে যাদের মজবুত গোঁফ ছিল তাদেরকে চেনা যেত রাজপুত এই পরিচয়ে। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এটা একটা প্রবাদ প্রবচন, যে কালির অক্ষর নাইকো পেটে, মানে কোনো পড়াশুনো নেই, কিন্তু চণ্ডী অর্থাৎ যিনি পুজো করেন তিনি কালীঘাটে কালী মন্দিরে পুজো করেন, পুঁথি সম্পর্কে কোনো জ্ঞান নেই, এমনই একটা ব্যাপার। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুক। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। বলছি যে দেশে কতজন স্বাক্ষর অর্থাৎ শিক্ষিত তা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু কলম যে সবার কাছে থাকবে এটা স্বাভাবিক। সত্যি বলতে কি, কলম এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এখন আর কেউ কলমে চুরি করে না, কলম এখন অস্পৃশ্য একটা ব্যাপার হয়ে গেছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, অর্থাৎ এই ফাউন্টেন পেনের একটা নাম ছিল কি ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে তার একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন, মানে এইভাবেই ফাউন্টেন পেনের জন্ম নিয়েছিল লুইস ওয়াটারম্যান, এইভাবেই ফাউন্টেন পেনকে জন্ম দিয়েছিলেন। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আছে যে ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হলো এবং কে ফাউন্টেন পেনের জন্মদাতা বা জন্ম দিলেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস ভাবা চাকা খেয়ে গেলাম।
তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম, সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। অর্থাৎ একদিন তিনি পেন কিনতে গেছেন, সেখানে একটা দোকানদার এত পেনের নাম বললেন এবং দাম বললেন, তা দেখে তিনি অবাক হয়ে গেছেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা, অর্থাৎ একটা কম দামের পেন দিতে হবে তা বুঝতে পারলেন। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ, বলে এই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকমই ছিল। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এই বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অর্থাৎ এত ভালো চলে যেন লেখককে নেশাগ্রস্ত করে দেয়। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে, অর্থাৎ শৈলজানন্দ মুখোপাধ্যায় বিখ্যাত লেখক ছিলেন, একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, মানে এত ফাউন্টেন পেন তিনি সংগ্রহ করে রেখেছিলেন, তা একবার লেখককে দেখিয়েছিলেন। ডজন দুয়েক তো হবেই, অর্থাৎ 24টা মতো তো হবেই। পারকারি ছিল বেশ কয়েক রকম, তার কাছে অনেক রকমের পারকারি পেন ছিল। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিম ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আগে যে ফাউন্টেন পেন ছিল তার নাম ছিল কি রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে, আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানোও বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়িই পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা বোতলে, মানে সব ধরনের পাওয়া যেত, বড়িও পাওয়া যেত আবার লিকুইডও পাওয়া যেত। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল দিয়ে তৈরি, মানে এতটাই শক্তপোক্ত ছিল, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে, কখনো কখনো কি হতো, ওই যে নিবগুলো, পেনের নিবগুলো হতো, তাতে হিরেও বসানো থাকতো। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হারিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন ছিল। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ সোনার দোয়াত কলম বলতে স্থায়ী লেখক হও তুমি। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোহাত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর হচ্ছেন একজন আর্টিস্ট।
সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি নিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। শেক্সপিয়ার হলেন কবি এবং নাট্যকার, দান্তে হলেন কবি, মিল্টন হলেন কবি এবং নাট্যকার, কালিদাস তো নাট্যকারী, আর ভবভূতি হলেন একজন কবি, কাশিরাম দাস হচ্ছে রামায়ণ রচয়িতা, আর কৃত্তিবাস হচ্ছেন মহাভারতের রচয়িতা। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝি বা যায়। এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিগলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখছিলাম। ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করবার ব্যবস্থা তাদের হাতে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো কত হয়। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়। সে কলমের সোনার তৈরি, তার আবরণটা ছিল সোনার তৈরি, আর তার ভেতরটা ছিল হীরের। সোনায় গড়া, হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করেছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র একবার লিখেছিলেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটার অর্থ হলো শিক্ষক মহাশয়ের শাসনের দিন ফুরিয়েছে এবার। কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই। আমাদের এই বাংলা মুকুলেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। লিপি কুশলী মানে যে যারা পুঁথি নকল করেন তাদের বলা হতো লিপি কুশলী, তাদেরকে সম্মান করতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করতেন। সাধারণ গৃহস্থ ও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। অর্থাৎ যাদের বাড়িতে কোনো পুঁথির পুনরাবৃত্তি করতে হবে বা পুনরায় তাকে আবার লিখতে হবে, এখন তো ছাপানো হয়, তখন তো ছাপার ব্যবস্থা ছিল না, তখন এই লিপিকারদের ডেকে লিখানো হতো। সমানি সম, শীর্ষানি ঘনানি, বিরলানি চ। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। অর্থাৎ তারা খুব সুন্দর লিখতেন। হাতের লেখা যেমন সুন্দর ছিল, তেমন খুব গুছিয়ে লিখতেও পারতেন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর ছাপানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। অর্থাৎ তলোয়ারে যতটা শক্তি থাকে, কলমেও ঠিক তার থেকে বেশি আরো শক্তি থাকে। অর্থাৎ হিংসা দিয়ে যা কিছু করা যায় না, কলমের লেখা দিয়ে, লেখনী দিয়ে তার থেকে অনেক বেশি কিছু করা যায়। ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুসঙ্গম হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে।
ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখন কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, অর্থাৎ সত্যজিৎ রায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নিবের কলমেই লিখতেন। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার অনেক ভালো ভালো কাজের মধ্যে একটা ছিল কি লিপি শিল্প, তিনি লিখতে খুব ভালোবাসতেন। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সের যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। অর্থাৎ রবীন্দ্রনাথ লিখতে লিখতে যা কিছু ভুল করলে কাটাকাটি করতেন তা দিয়ে তার ছবি হয়ে যেত একটা। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। কম্পিউটার দিয়েও ছবি আঁকা যায়, কিন্তু তাতে কি শিল্পীর শিল্পত্ব প্রকাশ পায়? তা তো একটা যন্ত্রের ছবি হয়ে যায়। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা কলম পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। বলছেন যে আমি কিন্তু কালিখেকো কলমের ভক্ত, তা বলে আমার যে কোনো বল পেন বা ফাউন্টেন পেনের সঙ্গে সম্পর্ক নেই, ঝগড়া আছে, তা কিন্তু নয়। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি, কেননা ইতিমধ্যেই তিনি একটা বল পেন কিনেছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবে যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। একজন ফরাসি কবি এভাবে লিখেছিলেন, তিনি তার কথাগুলোই আওড়েছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। একবার কি হয়েছিল, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লিখতে লিখতে অসাবধানতাবশত এই কলম ফুটে গিয়ে তার মৃত্যু ঘটেছিল। তাই একবার কলম খুনির ভূমিকা ধারণ করেছিল। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, সেই আঘাতেই নাকি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। তাই তিনি এই নিবের কলমকে বলছেন যে নিবের কলম একবার খুনির ভূমিকা পালন করেছিল। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।